আমাদের দ্বিতীয় নম্বর ক্লাসের মডিউলটা একটু দেখে নিই। মডিউলটা হচ্ছে এই, অর্থাৎ এখানে রয়েছে আমাদের কুইক সিলেকশন টুল, ম্যাজিক ওয়ান টুল। এই টুলসগুলো আমরা আজকে দেখব। পাশাপাশি আমাদের ওকে এইখান থেকে একটু বের করি। তো প্রথমেই আমরা ফটোশপটা ওপেন করে নিলাম। ওপেন করার পর আমি যদি ফাইলে যাই, ফাইল থেকে নিউ থেকে একটা ডকুমেন্ট আগেই আমরা ক্রিয়েট করে রেখে দেই। এখানে দিতে পারি হচ্ছে 15, এখানে দিয়ে দেই 10। ওকে, দেন ওকে করে দিই। একটা আর্টবোর্ড নিয়ে নিলাম। আচ্ছা, তো প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে কুইক সিলেকশন টুল। এই কুইক সিলেকশন টুল দেখার জন্য আমরা ফাইল থেকে যাব ওপেন, একটা ছবি নিয়ে আসবো। ফাইল থেকে ওপেন থেকে একটা ছবি নিয়ে আসবো। ছবিটা হচ্ছে আমি যদি এখান থেকে নিয়ে আসি, অর্থাৎ 2 নম্বর ক্লাসের এই ছবিটাকে নিতে পারি। দেন ওপেন করে দেই, ছবিটা চলে আসলো। অবশ্যই যে কোনো ধরনের ডকুমেন্ট আমরা যখন নিব তখন ডান পাশের লেয়ারে একটা লক চিহ্ন দেখা যায়। এই যে লকটা, এটা আনলক করে দিতে হয়। লকের উপরে ডাবল ক্লিক করলে একটা বক্স চলে আসবে, দেন ওকে, অর্থাৎ আনলক করে দিলাম। তো আনলক যখন করলাম, এখন আমি নিচে অর্থাৎ মুভ টুলের নিচের যেটা, এটা হচ্ছে কুইক সিলেকশন টুল। কুইক সিলেকশন টুল আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখেন আমার মাউসের যে কার্সার, এটা কিন্তু রাউন্ড দেখা যাচ্ছে, রাউন্ড গোল হয়ে গেল। এরকম গোল যখন হলো, এইবার আমি একটা ক্লিক করে এইভাবে ড্র্যাগ করি, একটা সিলেকশন তৈরি হচ্ছে। এই যে ডট ডট করে একটা সিলেকশন তৈরি হলো। আমি চাইলে এই সিলেকশনটা তৈরি করে যদি এখন কিবোর্ডের ডিলেট অপশনটা প্রেস করি, ডিলেট হয়ে যাবে। অথবা আমি যদি এখানে একটা কালার দিয়ে দেই, কালার হয়ে যাবে। সিলেকশনের মধ্যে আমি যা করব তাই হবে। সিলেকশনের মধ্যে আমি কালারও দিতে পারি, অথবা এটাকে ডিলিট করেও দিতে পারি। আবার এই সিলেকশনটাকে উঠাতে গেলে কন্ট্রোল ডি প্রেস করে ডিসিলেক্ট করে দিতে হয়। মাঝখানে যে রাউন্ডটা দেখতে পাচ্ছি, এর মাঝখানে আবার প্লাস চিহ্ন রয়েছে একটা। এই রাউন্ড, এটা আমি চাইলে বড় করতে পারি, চাইলে ছোট করতে পারি। বড় করতে হবে কেন এবং ছোট কেন করতে হবে আমরা একটু দেখি। বড় করার জন্য আমি শর্টকাট, যেটা শর্টকাটটা একটু আগে বলি, সেটা হচ্ছে কিবোর্ডের আমাদের কিবোর্ডের যে পি একটা অপশন আছে না, পি, পি যেটা অক্ষর আর কি, এই পির ডান পাশে যেটা, এটা হচ্ছে থার্ড ব্র্যাকেট ফার্স্ট। কিবোর্ডের ওপি, এই পির ডান পাশে যেটা, এটা হচ্ছে থার্ড ব্র্যাকেট ফার্স্ট। এইটা যদি প্রেস করতে থাকি, দেখেন ছোট হচ্ছে। ওকে, আর এর আবার ডান পাশেরটা, অর্থাৎ পির ডান পাশে যেটা থার্ড ব্র্যাকেট ফার্স্ট, সেইটার ডান পাশে যেটা থার্ড ব্র্যাকেট লাস্ট, এই লাস্ট এটা যদি প্রেস করতে থাকি, মাঝখানের রাউন্ড যেটা সেটা বড় হচ্ছে এইভাবে। এই যে অনেক বড় হয়ে যাবে। ওকে, আর ফার্স্ট যদি প্রেস করতে থাকি, ছোট হচ্ছে। আরো একটা অপশন আছে, সেটা হচ্ছে আমাদের এই যে ছোট্ট একটা অ্যারো চিহ্ন দেখা যাচ্ছে 250 লেখা, তার ডান পাশে অ্যারো চিহ্ন। এই অ্যারো চিহ্নে একটা ক্লিক করি, দেখেন এখানে সাইজটাকে আমি ছোট করে দিই, এই যে ছোট হয়ে গেল। এই সাইজটাকে যদি আমি বড় করে দিই, এই যে বড় হয়ে গেল। ওকে, তার মানে দুই ভাবে, ম্যানুয়ালি একভাবে করলাম, আর একটা হচ্ছে আমরা শর্টকাটে করলাম। এখন বড় করলে অসুবিধাটা কি, আমরা চাচ্ছি এই মানুষটাকে সিলেকশন করতে শুধুমাত্র, অর্থাৎ এই সাবজেক্টটাকে আমি সিলেক্ট করব। আমি যদি একটা ক্লিক করে এভাবে ড্র্যাগ করি, দেখেন সিলেক্ট হলো, তবে পুরো এরিয়াটা জুড়েই সিলেক্ট হলো। বাট আমি যদি এখন ছোট করে দিয়ে অনেক ছোট করে ফেলি, ছোট করে শুধু এই মাথার এই জায়গা থেকে সিলেক্ট করা শুরু করি এইভাবে, দেখেন এখন কিন্তু শুধুমাত্র সাবজেক্টটাই সিলেক্ট হলো। ওকে, এখন কিন্তু বাইরের অংশটুকু সিলেক্ট হয়নি, কারণ কারণ হচ্ছে এই রাউন্ডটা অনেক ছোট করা হয়েছে তাই। যদি বড় করে নিতাম তাহলে অনেকটা অংশ জুড়ে সিলেকশন তৈরি হতো। তারপরেও আমি যেটা দেখতে পাচ্ছি যে এই জায়গাটাতে হয়নি, এখানে হয়নি। তো এটা তো আমাদের করতে হবে, ফিক্সড করতে হবে, 100% করতে হবে। এটা করার জন্য আমার রাউন্ডের মাঝখানে একটা প্লাস চিহ্ন দেখা যাচ্ছে, তার মানে হচ্ছে এই সিলেকশনগুলো অ্যাড হচ্ছে। এই যে ভেতর থেকে টান দিচ্ছি মানে অ্যাড হচ্ছে, প্লাস হচ্ছে। তাহলে মাঝখানে যদি একটা মাইনাস চিহ্ন আমি কোনোভাবে আনতে পারি, তাহলে কিন্তু মাইনাস করতে পারবো। সেটা কিভাবে করব,
উপরে দেখেন এই যে অপশনের মধ্যে প্লাস চিহ্নে একটা ক্লিক দেওয়া আছে বা এটা সিলেক্ট অবস্থায় দেখা যাচ্ছে, এটা ডান পাশে যেটা সেটা হচ্ছে মাইনাস। এখানে একটা ক্লিক করি, এবার দেখেন রাউন্ডের মাঝখানে একটা মাইনাস চিহ্ন দেখা যাচ্ছে। তাহলে আমি বাইরে থেকে ক্লিক করে যদি এইভাবে ড্রাগ করি, এই যে মাইনাস হয়ে যাচ্ছে। ওকে, এইভাবে ওকে মাইনাস হয়ে গেল, এটাও হলো, এটাও হলো, এইখান থেকে এগুলো মাইনাস হয়ে গেল। আচ্ছা, এখন আমি একটু জুম করি, জুম করলে দেখতে পাচ্ছি এই জায়গাগুলো ঠিক করতে হবে, এইখানে ঠিক করতে হবে, এইখানে ঠিক করতে হবে। ইভেন এইভাবে যদি ভেতরে কখনো চলে যায় তাহলে কি করব, আগে এটা আমরা দেখে আসি। রাউন্ডটাকে আরো ছোট করে ফেলি, ছোট করে দেন আমরা এইভাবে ক্লিক করে ড্র্যাগ করি এইভাবে। আচ্ছা, এখানেও একটু ঠিক করে দিয়ে আসতে পারি, এই জায়গাটুকু এখানেও একটু ঠিক করে দিতে পারি, এখানেও আমরা ঠিক করে দিতে পারি এইভাবে। ওকে, বাট এবার আমরা দেখতে পাচ্ছি যে আঙ্গুলের এই জায়গাটুকু হয়নি, এখানে একটু এক্সট্রা ভেতরে চলে এসছে, এটা কি করব, একইভাবে আবার প্লাস চিহ্নে একটা ক্লিক করি, দেন ভেতর থেকে আমরা এইভাবে অ্যাড করে দিই বা এইগুলোকে মাইনাস করে দিচ্ছি বা আমরা সিলেকশন তৈরি করে দিচ্ছি। হ্যাঁ, এটা হয়ে গেল, এখানে একটু দেখা যাচ্ছে, এটাও হলো, আঙ্গুলের এই জায়গাটুকু আমরা করে দিলাম। ওকে, তারপরে হচ্ছে ভেতর থেকে, ভেতর থেকে আর নেই, বাইরে থেকে আছে, যে কারণে আমরা আবারও মাইনাস একটা ক্লিক করি, দেন এখানে একটা ক্লিক করলাম, এটা মিশে গেল, আরো ছোট করি, এইখানে এতটুকু মিশিয়ে দিলাম, এইখানে এতটুকু, এই জায়গাটুকু মিশিয়ে দিলাম। তারপরে হচ্ছে আর কোথায়, এই একটু দেখতে পাচ্ছি, এখানে এতটুকু মিশিয়ে দিলাম। মানে এই টাইপের কাজ আসলে অনেক সূক্ষ্মভাবে সময় নিয়ে করতে হয়। ওকে, আচ্ছা, সিলেকশনটা আমরা তৈরি করে ফেললাম, আমরা মুভ টুলে চলে যাই। এইবার এই সিলেকশনের মধ্যে আমরা কি কি করতে পারি, আমরা কন্ট্রোল ডিলেট বা ব্যাকস্পেস প্রেস করলে কালারটা প্লেস হয়ে যাবে। ওকে, কালার প্লেস করে দিতে পারি, অথবা আমরা চাইলে কিবোর্ডের ডিলেট অপশনটা প্রেস করলে এটা ডিলেট হয়ে যাবে, অর্থাৎ সিলেকশনের মধ্যে যা থাকবে পুরোটাই ডিলেট হয়ে যাবে। আচ্ছা, আমরা যদি চাই যে ব্যাকগ্রাউন্ড ডিলিট করব, এই ব্যাকগ্রাউন্ড কিভাবে ডিলিট করতে হবে, ব্যাকগ্রাউন্ড ডিলিট করার জন্য আমাদেরকে সিলেক্টে যেতে হবে, সিলেক্ট, সিলেক্ট থেকে ইনভার্স করে দিতে হবে। ইনভার্স মানে হচ্ছে এই সিলেকশনটাকে আমরা উল্টিয়ে দিলাম, এই সিলেকশনটাকে জাস্ট উল্টিয়ে দিলে মানে অপোজিট যে পাশ এই সাইডটাই কিন্তু আমার সিলেকশনটা তৈরি হলো। এখন আমরা জানি যে সিলেকশনের মধ্যে কালারও দিতে পারি এইভাবে, অথবা আমরা চাইলে ডিলেটও করে দিতে পারি ব্যাকগ্রাউন্ড। আমি কিন্তু সিলেকশনটাকে ইনভার্স করলাম, অর্থাৎ উল্টিয়ে দিলাম, তার মানে এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে গেল, আমি ডিলিট করে দিলাম ব্যাকগ্রাউন্ড। এইভাবে আমরা ব্যাকগ্রাউন্ড ডিলিট করে দিতে পারি। এই যে সিলেকশনটা দেখা যাচ্ছে, এবার এটাকে আমি ডিসিলেক্ট করার জন্য কন্ট্রোল ডি প্রেস করব, ডিসিলেক্ট হয়ে গেল, এটা হচ্ছে আমার ছবি, ব্যাকগ্রাউন্ড আমি ডিলিট করে ফেললাম। এখন যদি আমরা চাই যে ব্যাকগ্রাউন্ডে একটা অন্য ছবি এনে দিতে, ফাইল থেকে প্লেস, প্লেস থেকে এই ছবিটা আমরা চাইলে দিতে পারি, দেন প্লেস, এই যে চলে আসলো, মাঝখানের একটা ক্রস চিহ্ন দেখা যাচ্ছে, এটাকে ওঠানোর জন্য এন্টার প্রেস করলাম, উঠে গেল। ছবিটা কোথায় গেল, ছবিটা হচ্ছে এই যে লেয়ারটা দেখা যাচ্ছে, এটা কিন্তু ছবির লেয়ার, ওপরেরটা হচ্ছে বড় ছবি, মানে এটা হচ্ছে মেইন সাবজেক্ট, আর এটা হচ্ছে টোটাল এই সিনারি যেটা এটা। তাহলে এটা নিচে তো ঢেকে গেছে, কারণ ছবিটা লেয়ারটা যখন নিচে, তার মানে এটা অবশ্যই ঢেকে যাবে, তাহলে ছবিটাকে টেনে উপরে নিয়ে ছেড়ে দেই, এই যে দেখতে পাচ্ছি ছবি। অনেক সূক্ষ্মভাবে যদি আমরা ধরতাম তাহলে এই যে পাশের সাদা অংশটুকু এগুলো দেখা যেত না, বাট আমরা বেসিক্যালি যতটুকু আমাদের দরকার বা বেসিক যে বিষয়টুকু অতটুকু আমরা দেখলাম যে কিভাবে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। এখন আমরা ছবিটাকে চাইলে ছোট করে দিতে পারি, দেন যে কোনো একটা জায়গায় আমরা প্লেস করে দিতে পারি, এইভাবে আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি। ওকে, আমরা আবার ব্যাকে চলে যাই। আচ্ছা, ব্যাকে চলে গেলাম। তো সিলেকশন কেন করতে হয় আমরা বুঝতে পারলাম। এখন এর পরের যে টুলস, ম্যাজিক ওয়ান টুল, এটাও একটা সিলেকশন টুল। তবে ম্যাজিক ওয়ান টুল যে কোনো একটা অর্থাৎ সিমিলার একটা কালারকে ধরতে পারদর্শী বা সিলেকশন করতে পারদর্শী। যেমন আমি যদি এখানে একটা ক্লিক করি, দেখেন এগুলো কিন্তু সিলেক্ট হয়ে গেল। ম্যাজিক কথাটা কেন বলা হয়েছে, ম্যাজিকের মতো
মানে আমরা তো একটু আগে ক্লিক করে করে সিলেকশন করলাম, বাট এই ম্যাজিকটা হচ্ছে ম্যাজিকের মতো একটা ক্লিক করলেই সিলেকশন তৈরি হয়ে যায়, তবে সেটা অবশ্যই সিমিলার কালার হলেই বেটার হয়। এখানে কিন্তু কালার আমরা একই দেখতে পাচ্ছি, বাট আসলে একই কালার না। যতটুকু এই একই কালার সিমিলার কালার বা সরি সলিড কালার যেখানে যেখানে পাচ্ছে সেইগুলোই সিলেক্ট করে নিল। এই যে জায়গাটুকু, এই অংশটুকু একটু কালচে ধরনের বা একটু কালো টাইপের, যে কারণে এটা কিন্তু সলিড নয়, এটার সাথে এটা একটু পার্থক্য আছে বিধায় এই জায়গাটা সিলেক্ট করেনি। ওকে, তাহলে আমরা সলিড কালারের একটা ছবি নিয়ে আসতে পারি। সলিড কালার হচ্ছে এইটা, অর্থাৎ সাদা কালার কালো কালার, এটা হচ্ছে সবচেয়ে বেশি সলিড। এখন আমি যদি এই ম্যাজিক ওয়ান টুলটা সিলেক্ট করে এই যে কোনো একটা পাখির ওপরে ক্লিক করি, ক্লিক করলাম, দেখেন এটা সিলেক্ট হয়ে গেল। শুধুমাত্র এই পাখিটাই কিন্তু সিলেক্ট হলো, যেটা সলিড কালার এটাই সিলেক্ট হলো। আমরা চাইলে ডিলিট করে দিতে পারি, এই যে ডিলিট হয়ে গেল। আবার আমরা চাইলে আরো একটা পাখির উপরে সিলেক্ট করতে পারি, ডিলিট করে দিলাম। এইভাবে আমরা চাইলে এক একটা সলিড কালারকে আলাদা করে ফেলতে পারি। ওকে, আচ্ছা ব্যাকে চলে যাই। আমরা যদি একটা পাখির উপরে ক্লিক করি, যখন আরো একটার উপরে ক্লিক করব, তখন দেখেন প্রথম যেটা যেটা সিলেক্ট হয়েছিল সেটা ডিসিলেক্ট হয়ে নতুন করে একটা সিলেক্ট হলো। আরো একটা ক্লিক করলাম, আগেরটা ডিসিলেক্ট হয়ে গেল। আরো একটা সিলেক্ট করলাম, আগেরটা ডিসিলেক্ট হয়ে গেল। তাহলে দুটো তিনটে বা চারটা পাঁচটা একবারে কিভাবে সিলেক্ট করব? আমরা অবশ্যই শিফট চেপে ধরে একটা ক্লিক করলাম, তাহলে দুটোই হলো। শিফট চেপে ধরে আরো একটা ক্লিক করলাম, তিনটা হয়ে গেল। শিফট চেপে ধরে আরো একটা ক্লিক করলাম, চারটা হয়ে গেল। এইভাবে শিফট চেপে ধরে ধরে আমাদেরকে সিলেক্ট করতে হবে। দেন আমরা চাইলে কন্ট্রোল এক্স প্রেস করে কাট করে ফেললাম, আবার কন্ট্রোল ভি প্রেস করে পেস্ট করে দিলাম। মুভ টুলে যে এই যে দেখেন আলাদা করে ফেললাম, একেবারে ভিন্নভাবেই কিন্তু এগুলোকে উঠিয়ে দিলাম। আচ্ছা দেখে চলে যাই। দেন আমরা ম্যাজিক ওয়ান টুলে আবারও যাই, সাদাটার উপরে একটা ক্লিক করি, পুরো সাদা যতটুকু পুরোটাই সিলেক্ট করলো। আমরা চাইলে ডিলেট একটা অপশনে ক্লিক করলাম, অর্থাৎ কিবোর্ডের ডিলেট অপশনটা ক্লিক করার সাথে সাথেই সাদাটুকু ডিলেট হয়ে গেল। দ্যাটস ইট। মানে সলিড কালার যেগুলো থাকবে ওগুলো আমরা চাইলে ডিলিট করে দিতে পারবো, বা কালার চেঞ্জ করতে পারবো, বা সিলেকশন করতে পারবো ম্যাজিক ওয়ান টুলের মাধ্যমে। নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ল্যাসো টুল। এখানে এই যে তিনটা টুল, তারপরে এইখানে যে দুটো টুল, এগুলো সবই কিন্তু সিলেকশন তৈরি করে, তবে এক একটা এক এক ভাবে সিলেকশন তৈরি করে, আর এক একটা এক এক কাজের জন্য উপযোগী। এখন কোনটা কোন কাজের জন্য যদি জিজ্ঞাসা করা হয়, আমি বলবো যার যেটা সুবিধা সে সেটা দিয়ে করতে পারে। এখানে আসলে সবগুলো দিয়েই সিলেকশন করা হয়, যে যেটাতে কাজ করে কমফোর্টেবল সে সেটা দিয়েই করতে পারে। যেমন ল্যাসো টুল সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই ছবিটা, এটাই যদি আমি সিলেক্ট করি, জাস্ট একটা ক্লিক করে এভাবে টেনে আমাদেরকে নিয়ে যেতে হবে। দেখেন এই যে টেনে নিয়ে যাচ্ছে, আমি কিন্তু মাউসটা ক্লিক করে টেনে নিয়ে যেতে হচ্ছে আমাকে। এইভাবে এইভাবে নিজের মতো করে ফ্রি ফ্রম সিলেকশন যেটা, সেটাই হচ্ছে এই যেখানে যেখানে দাগ দিচ্ছি সেগুলোই সিলেক্ট হবে। যেখান থেকে শুরু করেছি সেখানে এনে ছেড়ে দিচ্ছি, সিলেক্ট হয়ে গেল। দ্যাটস ইট। এবার কি করতে হবে? ডিলিট করে দিতে পারি, অথবা আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি। সিলেকশন কেন করতে হয় এটা আমি একটা দিয়েই বুঝিয়েছি। এবার নেক্সট যতগুলো প্রত্যেকটাই আমরা সিলেকশন করে করে দেখব। তবে এখানে এই যে এক্সট্রা অংশটুকু, এই যে এক্সট্রা একটু, এইগুলো আমরা কিভাবে ঠিক করতে পারি? এইগুলো ঠিক করার জন্য এখানে একটু অন্য সিস্টেম, সেটা হচ্ছে এই ল্যাসো টুল সিলেক্ট করার পরে আমরা উপরে দেখেন এই প্রথম যে অপশনটা, আই মিন দ্বিতীয় যেটা, এটা হচ্ছে অ্যাড টু সিলেকশন, মানে অ্যাড করবে। আমি যদি এখানে একটা টান দিই, এই যে অ্যাড করলো, প্লাসের যে কাজ সেটা করলো। আবার দ্বিতীয়টা হচ্ছে সাবস্ট্রাক্ট, সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন। সাবস্ট্রাক্ট হচ্ছে কেটে ফেলবে। এই যে এটা আমি সিলেক্ট করে এভাবে ঘুরিয়ে দিলাম, কেটে গেল। এখানেও যদি এতটুকু আমি দিয়ে দিই, কেটে গেল। এখানে এতটুকু দিয়ে দিই, কেটে গেল। এইভাবে কেটে গেল। এই যে এটাও কেটে গেল। ওকে, এটা এইভাবে আমরা কাটতে পারি, আই মিন অ্যাড করতে পারি বা মাইনাস করতে পারি। পরেরটা কি? পরেরটা হচ্ছে পলিগোনাল ল্যাসো টুল। এটা স্ট্রেট লাইনে কাজ করে। কিরকম? আমরা জাস্ট নিচে থেকে শুরু করি, একটা ক্লিক করলাম, আরো একটা ক্লিক করলাম, আরো একটা ক্লিক করলাম, আরো একটা ক্লিক করলাম, মানে স্ট্রেট লাইন অনুযায়ী এটাকে আমরা কন্টিনিউ করতে হবে। যেমন এই যে দেখেন স্ট্রেট লাইন,
এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করে করে নিয়ে যেতে হবে। এটা ফ্রি ফর্ম ভাবে যাবে না, আমাদের ক্লিক করে করে সামনের দিকে এগোতে হবে এইভাবে। জাস্ট যেখান থেকে শুরু করেছি সেখানে ছেড়ে দিলাম বা একটা ক্লিক করলাম, এই যে সব সিলেকশন হয়ে গেল। ওকে, এখানেও মাইনাস বা প্লাস করার বিষয়টা একই। আচ্ছা, পরেরটা আমরা দেখি। পরেরটা হচ্ছে ম্যাগনেটিক ল্যাসো টুল। ম্যাগনেটিক, চুম্বকের, মানে ম্যাগনেটিক মানেই তো চুম্বক। তো চুম্বকের মতো জিনিসটা কি? জিনিসটা হচ্ছে জাস্ট একটা ক্লিক করে আর কিছু করতে হবে না। এখন শুধু আমি টেনে নিয়ে যাচ্ছি, মাউসটা টেনে নিয়ে যাচ্ছি, অটোমেটিক এই সাবজেক্টটাকে সিলেক্ট করে নিচ্ছে। তবে কিছু কিছু জায়গায়, যেমন এই জায়গাটা হয়তো হবে না, এই যে এখানেও নিচ্ছে, এই যে অনেকটা নেয়নি, তাহলে একটা ক্লিক করি। এখানেও নিবে না, একটা ক্লিক করি। যেখানে যেখানে নিবে না সেখানে সেখানে ক্লিক করে করে সামনের দিকে এগিয়ে যেতে হবে এইভাবে। আমি জাস্ট টেনে নিয়ে যাচ্ছি, এখানে কিন্তু ক্লিক করছি না কোথাও। যেখানে আমার দরকার জাস্ট এখানে মনে হচ্ছে একটা ক্লিক করি, করলাম, ফিক্সড হয়ে গেল। এইভাবে একটু দূর থেকে টেনে নিয়ে গেলেও চুম্বকের মতো বা ম্যাগনেটের মতো ফিক্সড হয়ে যাচ্ছে এই মেইন এরিয়াটুকু। এখানে এনে একটা ক্লিক করলাম, দ্যাটস ইট, এটাও সিলেকশন হয়ে গেল। তার মানে বিষয়গুলো আমরা সিলেকশন দেখলাম, যে সিলেকশন কিভাবে করা হয়। নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ক্রপ টুল। ক্রপ টুলটা কি? আমরা নিচেরটা যদি দেখি, এটা ক্রপের প্রথম অক্ষর সি, এই যে সি হচ্ছে শর্টকাট। আমরা যদি কিবোর্ডের সিটা প্রেস করি, ক্রপ টুলটা ফিক্সড হয়ে গেল। এখন ক্রপ আমরা যদি চাই, এই চারপাশে চার কোনায় দেখেন বিভিন্ন অপশন দেখা যাচ্ছে। এই একটা, এটাকে টেনে এই পর্যন্ত নিয়ে আসলাম, এটাকে এতটুকু দেই, এটা এতটুকু, এটা এতটুকু, দেন এখান থেকে মুভ টুলে একটা ক্লিক করি এবং ক্রপ, এই যে ছোট্ট হয়ে গেল, কেটে ফেললাম। আবার ব্যাকে চলে যাই, আবার ক্রপ টুলে ক্লিক করি। আমরা এই কর্নার ধরে না টেনে জাস্ট একটা জায়গা থেকে যে কোনো জায়গায় ক্লিক করে টেনে এতটুকু এনে ছেড়ে দেই, সিলেক্ট হয়ে গেল। দেন এন্টার প্রেস করলেও হচ্ছে। ওকে, এটা আমাদের ক্রপ টুল। নেক্সট আমরা যেটা দেখবো পার্সপেক্টিভ ক্রপ টুল। এটা দিয়ে কি কাজ করে? ফাইল থেকে একটা ছবি নিয়ে আসি, এই বইটাকে নিয়ে আসি, এই মোবাইলটাকেও নিয়ে নিই। আমরা এই লকটাকে অবশ্যই আনলক করতে হবে। যে কোনো ধরনের ইমেজ বা যে কোনো ধরনের ছবি যদি বাঁকা অবস্থায় থাকে, যেটা কিনা আমাদের সোজা করতে হবে বা সোজা করার প্রয়োজন হতে পারে, তখন আমরা কেবলমাত্র পার্সপেক্টিভ ক্রপ টুল সিলেক্ট করব এবং একটা কর্নারে ক্লিক করলাম, আরো একটা কর্নারে ক্লিক করতে পারি, আরো একটা কর্নারে ক্লিক করি, ফাইনালি এখানে মিশিয়ে দেই। এখন এখানে কিন্তু আমরা দেখতে পেলাম যে চারটা কর্নার, এবং এই পার্সপেক্টিভ ক্রপ টুলে চারটাই কর্নারে ক্লিক করা যায়, এর থেকে বেশি হয় না। জাস্ট আমরা ফিক্সড করে দিয়ে যদি এন্টার প্রেস করি, এই যে সমান হয়ে গেল, আই মিন সোজা হয়ে গেল। একইভাবে এই বইয়ের ক্ষেত্রেও এই কর্নারে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করি, এখানে একটা লাস্ট ক্লিক করলাম। বাট এর কিন্তু আরো দুটো কর্নার আছে দেখতে পাচ্ছি, এই একটা, এই একটা। এখানে ক্লিক করা যাবে না, কারণ হচ্ছে পার্সপেক্টিভে মাত্র চারটাই কর্নার ক্লিক করা যায়। এবং আমি যদি এখন এন্টার প্রেস করি, এই যে বইটা সোজা হয়ে গেল। এটাই হচ্ছে আমাদের পার্সপেক্টিভ টুল। আমরা ফাইল থেকে যদি আরো একটা ছবি নিয়ে আসি, সেটা হচ্ছে এই ছবিটা যদি নেই, আনলক করে দিতে পারি। এবার পরেরটা হচ্ছে স্লাইস টুল। স্লাইস মানে কেটে ফেলে, স্লাইস করে, ছুরি দিয়ে কাটাকাটি যেটা করে স্লাইস। ওকে, তো আমরা স্লাইস টুল ধরে যদি এই ছবিটাকে এতটুকু করে ফেলি, মানে প্রত্যেকটা ছবি আলাদা আলাদা ভাবে কাটতে আমার যথেষ্ট সময় লাগবে। বাট আমি যদি স্লাইস টুল ব্যবহার করি, তাহলে দেখেন এখানে আমি জাস্ট হচ্ছে স্লাইস করে ফেলছি, মানে এতটুকু সিলেক্ট করা মানেই কিন্তু এটা কেটে গেল। আমরা একটু সামনে যাই, দেখি কি হয়। ওকে, স্লাইস করলাম, এটাও স্লাইস করলাম। এটা আমরা এখান থেকে করি, অর্ধেকটা করি। আবার এটা আমরা পুরোটা করতে পারি, এটা আবার অর্ধেকটা করি, এইভাবে আমরা এটাও এইটুকু করি, এইটুকু। এখন এর পরেরটা কি? পরেরটা হচ্ছে স্লাইস সিলেক্ট টুল। এটার সাথে এটা জড়িত, যে কারণে এখন দ্বিতীয়টা দেখাই, আবার পরেরটায় চলে যাচ্ছি বা আগেরটায় চলে যাব। স্লাইস সিলেক্ট টুল হচ্ছে যখন একবার স্লাইস করা হয়ে যাবে, হয়ে গেলে তখন যেমন এই জিনিসটা আমি ভুল করেছি, এটা ভুল করেছি, এটা ভুল করেছি, ইচ্ছা করে যদিও ভুল করা হয়েছে, ওকে, বোঝানোর সুবিধার্থে, সুতরাং
ওকে, আমরা তাহলে এই যে স্লাইস টুলটা ছিল এটা আমরা জাস্ট সিলেক্ট করলাম, সিলেক্ট করে দেখেন একটা গোল্ডেন কালারের মতো চলে আসছে। এরকম যখন আসবে তখন এই ধরার যে অপশনটুকু এখানে ক্লিক করে টেনে বড় করতে পারি। আবার এখানে যখন একটা ক্লিক করলাম চারপাশের কালারটা চেঞ্জ হয়ে গেল। যেখানেই যাই না কেন এই একটা এই একটা এই একটা এখানে ধরার একটা চিহ্ন চলে আসে, মানে একটা অ্যারো চিহ্নর মতো দেখা যায়। এবার এখানে ক্লিক করে টেনে বড় করে দিতে পারি। এটাও একইভাবে আমরা টেনে এতটুকু বড় করলাম, এতটুকু বড় করলাম। ওকে, এইভাবে বড় করে দিতে পারি। আচ্ছা, এখন কথা হচ্ছে আমি যদি এখান থেকে স্লাইস টুলে যাই, দেখেন আমি যদি এটা সিলেক্ট করি এটা কিন্তু সিলেক্ট হবে না। মানে স্লাইস টুল দিয়ে শুধু স্লাইস করা যায়, আর ভুল করে যদি ছোট বড় করে ফেলি সেই ক্ষেত্রে আমার স্লাইস সিলেক্ট টুল দিয়ে এটাকে আবার ঠিক করে নিতে হবে এইভাবে। এই যে, আচ্ছা, এভাবে আমি স্লাইস করে ফেললাম। স্লাইস করার পরে এটাকে কি করব, ফাইল থেকে সেভ ফর ওয়েব, সেভ ফর ওয়েবে যে আমরা এখান থেকে পিএনজিটা সিলেক্ট করে দেই এবং সেভ করি। কোথায় সেভ করব, ডেস্কটপে সেভ। একটু বাইরে যেয়ে দেখে আসি। এই যে একটা ফোল্ডার তৈরি হলো, ডাবল ক্লিক করি, দেখেন এই যে সব স্লাইস করা যতটুকু করেছি সবগুলো এখানে ছোট ছোট করে স্লাইস হয়ে গেল বা আলাদা হয়ে গেল। ওকে, বাট এর বাইরেও কিন্তু স্লাইস হয়েছে, ছোট ছোট যে লাইনগুলো ছিল এখানে এই যে একটা লাইন এতটুকু স্লাইস হয়, এতটুকু স্লাইস হয়েছে হয়েছে এতটুকু হয়েছে, এরকম মানে অনেক জায়গায় হবে। বাট আমার যতটুকু দরকার কাঙ্ক্ষিত জায়গা বা কাঙ্ক্ষিত যে ছবি ওগুলো আমি পাবো, ওগুলোর বাইরেও এক্সট্রা কিছু এরিয়া আমার সেভ হয়ে যাবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের স্লাইস টুলের কাজ। এখন আমি সবগুলোকে কেটে দিই, ক্লোজ অল দিলাম। দেওয়ার পরে আবারও আমি ফাইল থেকে ওপেন, ওপেন থেকে এই ছবিটাই নিলাম। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে আইড্রপার টুল এবং কালার স্যাম্পলার টুল। আইড্রপার টুলটা কি? আইড্রপার টুল হচ্ছে, এটাকে আমি আনলক করি। এইখানে যে কোনো একটা ইমেজ বা যে কোনো একটা ছবিতে অনেক ধরনের কালার থাকে। আমরা চাইলে এইখান থেকে কালার পিক করে সেগুলো ব্যবহার করতে পারি। কালার পিক করা বলতে এইটা হচ্ছে আইড্রপার টুল। এই যে আইড্রপার টুল, একটা ক্লিক করলাম। দেন দেখেন এখানে আমার ফরগ্রাউন্ড কালার হচ্ছে লাল কালার। আমি যদি ইয়েলোর উপর একটা ক্লিক করি ইয়েলো কালারটা চলে আসলো। আমি যদি এই এটার উপর একটা ক্লিক করি এই কালারটা চলে আসবে। এখানে একটা ক্লিক করি এই কালারটা চলে আসবে। এই ব্ল্যাকের উপর একটা ক্লিক করি, মানে আইড্রপার টুলের কাজ হচ্ছে কালার গুলোকে পিক করা। ওকে, এই যে কালার চেঞ্জ হচ্ছে, দেখেন এখানে কালারটা চেঞ্জ হচ্ছে। এখন আইড্রপার দিয়ে মূলত একটা কালার নেওয়া যায়, যে কোনো একটা কালার আমি পিক করতে পারি। এখন এইখানে আমি যদি চাই অনেকগুলো কালার পিক করব, তখন আবার কি করতে পারি, তখন কালার স্যাম্পলার টুল ব্যবহার করতে পারি। যেমন আমি যখনই একটা ক্লিক করবো ইয়েলোর উপরে সাথে সাথে একটা বক্স তৈরি হলো এবং ওয়ান একটা অপশন আর জিবি, অর্থাৎ আর জিবি রেড গ্রিন ব্লুর সমন্বয়ে কালার তৈরি হয়। তো আর জিবি হচ্ছে মূলত কোড, আর কোডিংই হচ্ছে কালারের মানে কালারগুলো তৈরি হয় মূলত কোডের মাধ্যমে। আর এর কোড হচ্ছে 253, জির কোড হচ্ছে 225, বির কোড হচ্ছে 1। ওকে, এখানে একটা আইকনও দেখা যাচ্ছে। এই যে আইকনটা আমি যেখানে নিব ঠিক ওই জায়গার কালারের কোডটা কিন্তু এখানে প্লেস হয়ে যাবে। আমি যদি আরো একটা ক্লিক করি আরো একটা তৈরি হলো 8 জিবি। আমি যদি আরো একটা ক্লিক করি আরো একটা তৈরি হবে। আমি যদি আরো একটা ক্লিক করি আরো একটা হবে। বাট 5 নম্বরে যে হবে না, এখানে কি লেখা আসছে, কুড নট ক্রিয়েট এ নিউ স্যাম্পলার বিকজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ স্যাম্পলার ইজ 4। চারটার বেশি তৈরি হয় না। তো চারটা দিয়ে আমি সবগুলো নিতে পারি। কেমন, এখানে এই যে আইকনটা, এই আইকনটাকে টেনে আমি যখন এখানে নিয়ে আসব, দেখেন এই কালারের কোডটা কিন্তু এখানে চলে আসবে। আবার এটাকে টেনে এটার কোডটা আমার সংগ্রহ করা হয়ে গেলে তখন আমি আবার অন্য জায়গায় নিয়ে যাব, তখন এই কোডটা আমি নিতে পারবো। এই কোড দিয়ে কি করা হয়, এই কোডের মাধ্যমেই কালারগুলো প্রকাশ পায়। যেমন আমি যদি এই ফরগ্রাউন্ডে একটা ক্লিক করি দেখেন কালারের বক্স চলে আসলো। এখানে আর জিবি নামে একটা অপশন দেখা যাচ্ছে। ওকে, জাস্ট এ মিনিট।
ওকে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে কোডগুলো, অর্থাৎ আর জি বি, দেখেন আর এ 144, 194, 243। জাস্ট এখান থেকে আমি তাহলে 4 নম্বরে কোনটা, এই যে আর এ হচ্ছে 253, আমি যদি এখানে 253 দিয়ে দিই, 253 দিলাম। জিতে হচ্ছে 225, 225 দিলাম। আবার বিতে হচ্ছে 1, এখানে আমি অন দিয়ে দেই, দেন ওকে। এই যে কালারটা, এটা কোনটা, এই কালার হচ্ছে 4 নাম্বার। 4 নাম্বার কোনটা দেখি একটু, 4 নাম্বার হচ্ছে মেবি 4 নাম্বার কই, এই যে 4 নাম্বার। 4 নাম্বারের এই কালারটা চলে আসলো কিভাবে, এটা তো এখানে আসার কথা না। এই কালারটা হচ্ছে, আচ্ছা কোনোভাবে চেঞ্জ হয়েছে, আমি আবার একটু দেখি। এখানে 101, 101 দিলাম, পরেরটা হচ্ছে 17, 17, পরেরটা হচ্ছে 32। ওকে, এবার আসছে, এই যে দেখেন এই কালারটা, এই কালারটা কিন্তু একই, এই শার্টের কালার এবং ফরগ্রাউন্ড কালারটা সেম। ওকে, তার মানে এই কোডটা হচ্ছে ব্যবহার করতে হবে মূলত। তাহলে কোডটাকে আমি সংগ্রহ করে রেখে দিলাম আলাদা একটা নোটপ্যাডে বা খাতায় লিখে রাখলাম। দেন আমি আইকনটাকে টেনে ধরে অন্য কোনো কালারে প্লেস করলাম। এটার কোডটা যখন নেওয়া হয়ে গেল, এটা আমি এখানে এনে প্লেস করলাম। এইভাবে সব কালারগুলো আমরা নিতে পারি। ওকে, আমরা চাইলে এগুলো ক্লিয়ার করে দিতে পারি। জাস্ট অপশনে এই যে ক্লিয়ার, একটা ক্লিক করলাম, সব ক্লিয়ার হয়ে গেল। মুভ টুলে চলে গেলাম, এটাকে কেটে দিলাম, দ্যাটস ইট। এটা হচ্ছে আমাদের কালার স্যাম্পলার টুল। রুলার টুলটা কি, রুলার টুল জাস্ট আমাদের দর্জির কাছে মাপ দিতে গেলে যেমন আমাদের সাইজটা মেপে নেয় জামা বানাতে গেলে, ঠিক একইভাবে এটাও ওরকম। জাস্ট এটা আমি মাপ দিলাম যে এটা কতটুকু, এই যে এটা মাপটা কোথায় পাবো, এই যে এটা তো হাইটে আমি মাপটা নিলাম, তো হাইট হচ্ছে 1.155, ওয়াইডে কিন্তু কিচ্ছু নেই। অথবা এটা ডান বাম একটা মাপ দিতে চাইলে এভাবে দিয়ে দিলাম যে এই জায়গাটুকু কতটুকু সাইজে আছে। ওয়াইড, ওয়াইড হচ্ছে 2.233, হাইটে কিচ্ছু নেই, হাইট তো আমি দেইনি। এটা আমাদের খুব বেশি একটা প্রয়োজন হয় না। নোট টুলটা কি, নোট টুলটা হচ্ছে কখনো যদি আমার মনে হয় যে এইখানে আমাদের এই জামাটার কালার চেঞ্জ করতে হবে, জাস্ট একটা ক্লিক করলাম, এখানে আমি লিখে দেই কালার, কালার চেঞ্জ। আমার যদি মনে হয় এইখানে এই বোতামটা চেঞ্জ করতে হবে, একটা ক্লিক করলাম, এখানে আমি লিখে দেই, এখানে লিখে দিব চেঞ্জ, শুধু চেঞ্জ লিখে দিলাম। ওকে, আমার যদি মনে হয় এইখানে এই কালারটা চেঞ্জ করতে হবে, এটা আমি লিখে দেই, শুধু কালার লিখে দিলাম। এখানে আমি জাস্ট ওকে লিখে দিলাম, এখানে আমি কিছুই লিখলাম না, এখানে আমি যদি নো লিখে দিই। এটা কেন করা হয়, এটা আমি এবার জাস্ট একটা ক্লিক করে মুভ টুলে চলে গেলাম, দ্যাটস ইট। এখন আমরা যখন কাজ করি, কাজ করতে করতে হঠাৎ করে কাজ বা কম্পিউটারটা বন্ধ করতে হয়, অথবা কোনো ক্লায়েন্ট যদি আমাকে বলে যে আমাকে এই চেঞ্জ করে দিতে হবে, এই কাজের এই চেঞ্জটা দরকার, এই চেঞ্জটা দরকার, মানে একসাথে কিন্তু অনেক ধরনের চেঞ্জের কথা বলতে পারে, তখন আপনি বলতে পারবেন না একটু ওয়েট করেন আমি খাতা কলম নিয়ে আসি, এটা বলা হয় না। যে কারণে আমার মেইন যে ডিজাইন, এই ডিজাইনটাকেই আমি ওপেন করি, ওপেন করে এর ওপরেই আমি নোটটাকে ব্যবহার করি। এখন যদি আমি এটা জাস্ট সেভ করি একটু, সেভ করে আমি কেটে দিলাম। ওকে, কেটে দিয়ে অর্থাৎ আমি কাজ করার সময় আমার কাজের সুবিধার্থে, অথবা ক্লায়েন্ট আমাকে বললে আমি ক্লায়েন্টের বিষয়গুলো নোট করে রাখার জন্য, যেটাই হোক না কেন, ওপেন করলাম। দেখেন সেই আইকনগুলো কিন্তু দেখাই যাচ্ছে, আছে, এখনো যায়নি। এইবার আমি জাস্ট আমার হঠাৎ করে ওপেন করার পরে যে মনে নাই যে আমি আসলে কোন কোন চেঞ্জগুলো আমার করার কথা ছিল, বা কি কি চেঞ্জ আমার দরকার, আমার তো খেয়াল নেই। এই মনে রাখার সুবিধার্থে নোটের ব্যবহারগুলো করতে পারি। এবার আমি যদি এই নোটের আইকনে ক্লিক করি, এই যে চলে আসছে কালার, আমি লিখে রেখেছিলাম কালার, অর্থাৎ কালার চেঞ্জ করতে হবে হয়তোবা। এই নোটে একটা ক্লিক করি, এখানে কালার চেঞ্জ লেখা আসলো। এখানে একটা ক্লিক করি, এখানে ওকে লেখা ছিল, এখানে একটা ক্লিক করি, এখানে কিচ্ছু লেখা হয়নি, এখানে নো লিখেছি, এখানে কিছুই লিখিনি, এখানে চেঞ্জ লিখেছি। ওকে, এইভাবে আমার মনে পড়ে যাবে। আমি যদি নোটগুলো এখানে যে ডিজাইনের চেঞ্জটা করতে হবে এই জায়গায় যদি লিখে রাখি নোট করে, আমার কাজে সুবিধা হবে। ওকে, এটা হচ্ছে এই বিষয়। এখন এগুলো যদি আমি ক্লিয়ার করতে চাই, এই আইকনগুলো উপরে ক্লিয়ার অল, দেন ওকে, চলে গেল, দ্যাটস ইট। এইবার আমরা একটু পরেরটা দেখে আসি। পরেরটা হচ্ছে
ক্লোন স্টাম্প টুল এবং প্যাটার্ন স্টাম্প টুল। ক্লোন স্টাম্প টুল আমাদের একটু মনোযোগ দিয়ে দেখতে হবে, অর্থাৎ আমি ফাইল থেকে যদি ওপেনে যাই, ওপেনে যে ক্লোন স্টাম্প টুল দেখতে এই একটা ছবি, এই একটা ছবি, আমরা এটাও একটু নিয়ে রাখি, এটাও নিয়ে রাখি, দেন ওপেন। এখন আমরা যেটাতে কাজ করব এটাতে কাজ করতে পারি, অবশ্যই আনলক করে নিতে হবে। আনলক করে নিলাম। এইখানে দেখেন এই একটা নৌকা, এই একটা নৌকা, তাই না? আচ্ছা, এই একটা, এই একটা। আমরা এইটা হচ্ছে ক্লোন স্টাম্প টুল, অর্থাৎ মুভ টুলে থাকতে যদি আমরা কিবোর্ড থেকে এস প্রেস করি, ক্লোন স্টাম্প টুল ফিক্সড হয়ে যাচ্ছে। ওকে, দেন দেখেন এই একটা রাউন্ড দেখা যাচ্ছে আমাদের মাউসের যে কার্সারটা আছে, এটা একটা রাউন্ড। এই অবস্থায় আমি যদি নৌকার উপরে রাউন্ডটাকে রেখে অল্টার চেপে ধরে, অবশ্যই অল্টার চেপে ধরার সাথে আইকনটা চেঞ্জ হয়ে গেল, একটা ক্লিক করি। এবার দেখেন এখানে আমি জাস্ট ক্লিক করে ড্র্যাগ করি, এই যে আরো একটা তৈরি হবে, ক্লোন হয়ে গেল। মোবাইলে যারা অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করি তারা জানি যে ক্লোনের বিষয়টা কি, কপি করা। তো আমি এটা কিন্তু কপি করেই ফেললাম, নিচের অংশটুকু করতে পারি চাইলে। এটা জাস্ট কপি করলাম। কিভাবে করলাম? অল্প একটু জায়গা আমি কপি করেছি, অল্প একটু জায়গা অল্টার চেপে ধরে এই আইকনটা যখন আসে তখন একটা জাস্ট একটু জায়গা ক্লিক করলাম, এইটুকু কপি হয়ে গেল। দেখেন এই যে কপি হয়ে গেল। আমরা আকাশের উপর একটা নৌকা দিতে পারি, আমরা এখানেও একটা নৌকা দিতে পারি, যদিও এটা হয় না, বাট দিয়ে দিলাম। এই যে জাস্ট অল্প একটু জায়গায় কপি করে পুরো এরিয়াটা নিয়ে নিতে পারি, তবে অনেকটা অংশ কিন্তু হয় না, কিছুটা হয়। আচ্ছা, এবার আমরা যদি চাই যে এটাকে ডিলিট করে দিব বা কোনো একটা অংশ মুছে ফেলবো, সেটাও করতে পারি। একইভাবে অল্টার চেপে ধরে আমরা এই অংশটা কপি করলাম, ঠিক এই অংশ, এই জায়গাটুকু করে এখানে প্লেস করে দিই, এখানে প্লেস করি, এখানে প্লেস করি, এখানে আবার এই অংশ কপি করে এখানে প্লেস করি, এখানে এই অংশ কপি করে এখানে, 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 এখানে। ওকে, কপি করছি এবং পেস্ট করে দিচ্ছি। এই অংশটুকু কপি করে এখানে পেস্ট করি, এখানে পেস্ট করি, এই অংশটুকু করে এখানে, এখানে, এখানে। এই দেখেন এই যে আস্তে আস্তে ঢেকে যাচ্ছে। আবার এখানে কপি করে এই অংশটুকু পেস্ট করে দিই আমরা, এইভাবে। এইখান থেকে কেন নিচ্ছি? আমরা তো এখান থেকে নিতে পারতাম। দেখেন আমি যদি এই পানির এই জায়গা থেকে নিয়ে নৌকার উপরে দিই, কেমন হচ্ছে? পানি কালার চলে আসবে, মানে এখানে তো পানি হয়ে যাবে। তার মানে যে জায়গাটা আমি ঢেকে ফেলতে চাচ্ছি ঠিক ওইটার পাশের থেকে আমি কালারটা নেব। যেমন এখানে গাছের এটা নিয়ে এখানে এইভাবে প্লেস করে দিতে পারি, তাহলে মনে হবে যেন গাছটা লম্বা। এই যে এইভাবে। তারপর হচ্ছে এখান থেকে নিয়ে এটা আমি ঢেকে দিতে পারি, এভাবে ঢেকে দিতে পারি। ওকে, ঢেকে যাচ্ছে, এভাবে ঢেকে দিতে পারি। তো আমরা যেমন কোলন করতে পারি, কপি করতে পারি, আবার এগুলোকে ক্লোজ করেও দিতে পারি। অন্যদিকে আমরা যদি এটাকে কেটে দেই, কেটে দিয়ে আমরা এই ছবিটা দেখি, দেখেন এখানে মুখের উপরে যে স্পট গুলো দেখা যাচ্ছে এগুলো আমরা ফ্রেশ করে দিতে পারি। যদিও আগামী ক্লাসে আমরা এর থেকে বেটার একটা অপশন দেখবো, বাট আজকে যেটা দেখবো সেটা হচ্ছে এই রাউন্ডটাকেই আমি জাস্ট এই ব্রোনের বা স্পটের পাশের থেকে অল্টার চেপে ধরে যখন এই আইকনটা চলে আসবে একটা ক্লিক করলাম, এবার আমি ব্রোনের উপরে এসে বা স্পটের উপরে এসে একটা ক্লিক করি, ঢেকে গেল। এটাও ঢেকে দিলাম, এটাও ঢেকে দিতে পারি, ঢেকে দিলাম। ওকে, আবার এটার পাশের থেকে কালারটা অল্টার চেপে ধরে নিয়ে একটা ক্লিক করলাম, ঢেকে গেল। তার মানে এভাবে আমরা চাইলে কিন্তু এই ক্লোন স্টাম্প টুলের মাধ্যমে বিভিন্ন স্পটকে ক্লিয়ার করে ফেলতে পারি। এটাই ছিল আমাদের ক্লোন স্টাম্প টুল। পরেরটা কি? পরেরটা হচ্ছে প্যাটার্ন স্টাম্প টুল। প্যাটার্ন তৈরি করা। প্যাটার্ন জিনিসটা কি? প্যাটার্ন হচ্ছে আমি একটু ছোট করি এবং এটাকেও আমরা ডিলিট করে দিই, এটাকে ডিলিট করে দিই। দেন ফাইল থেকে, সরি, ফাইল থেকে নিউ, নিউ থেকে একটা ডকুমেন্ট নিই আমরা, 15/10। ওকে, এখানে যখন আমি প্যাটার্ন স্টাম্প টুল ক্লিক করলাম,
উপরে অপশনের মধ্যে এই যে ছোট্ট একটা অপশন, এখানে একটা অ্যারো চিহ্ন আছে, অ্যারো চিহ্নতে ক্লিক করে দেখেন অনেক প্যাটার্ন, এই সাদা প্যাটার্ন অথবা কালো প্যাটার্নটাকে সিলেক্ট করে যদি আমি ক্লিক করে এইভাবে ড্র্যাগ করি, এই যে প্যাটার্নটা এখানে প্লেস হলো। আবার যদি এটাও নিতে চাই নিতে পারি, যে কোনো একটা ক্লিক করে সিলেক্ট করে এইভাবে ড্র্যাগ করলাম, প্যাটার্নটা চলে আসলো। এগুলো হচ্ছে আমাদের প্যাটার্ন। ওকে, তো এই প্যাটার্ন আমরা চাইলে ক্রিয়েট করতে পারি। যেমন ফাইল থেকে ওপেনে যাই, ওপেনে যে চাইলে এই ছবিটা বা এই ছবিটাকে সিলেক্ট করতে পারি। এইখান থেকে একটা অংশ আমরা চাইলে প্যাটার্ন হিসেবে তৈরি করতে পারি। যেমন আমরা রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুলটা ফিক্সড করে দেই, দিয়ে এই নৌকাটুকু যদি সিলেক্ট করি, করে আমরা এডিটে যাই, এডিট থেকে ডিফাইন প্যাটার্ন, ডিফাইন প্যাটার্নে ক্লিক করলাম, দেন ওকে। আমি এবার আগের জায়গায় চলে যাই। এখানে এসে যদি আমরা প্যাটার্ন স্ট্যাম্প টুলটা ফিক্সড করে দেই এবং যেখানে আমাদের প্যাটার্ন সেই অপশনে গেলে একেবারে শেষ যেটা, এইটা মাত্র আমরা তৈরি করলাম, তাহলে এটা সিলেক্ট করে দিয়ে ক্লিক করে এভাবে ড্র্যাগ করি। এই যে এটা হচ্ছে আমরা মাত্র তৈরি করলাম এই প্যাটার্ন। তবে অল্প একটু জায়গা তৈরি করেছি বিধায় এইটুকু নিল, তো মানে এটুকু নিল, পাশাপাশি বাকি জায়গাগুলো ফিল আপ করে দিল। ওকে, এটা হচ্ছে আমরা প্যাটার্ন এভাবে তৈরি করতে পারি। অন্যদিকে আমরা চাইলে এখানে তো আসলে ডিফল্ট প্যাটার্ন, দেখেন এখানে একটা ক্লিক করি, এই যে ডান পাশে সেটিংস অপশন, এই লাস্টের যে দাগটা, এই এরিয়ার নিচে সবগুলো হচ্ছে প্যাটার্ন। ডিফল্ট ভাবে একটা ক্লিক করলাম, ওকে দিব না, ক্যান্সেল দিব না, অ্যাপেন্ড দিলে, অ্যাপেন্ড যখন দিব তখন এখানে নিচে প্যাটার্নগুলো অ্যাড হয়ে যাবে। ওকে, এইভাবে ফটোশপ ডিফল্ট ভাবে যে প্যাটার্নগুলো দিল সেগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি। বাট বাইরে থেকে যদি আমরা কোনো প্যাটার্ন অ্যাড করতে চাই, সেটা কিভাবে করব? আমরা চলে যাব গুগলে। গুগলে যে এখানে লিখে দেই ফটোশপ প্যাটার্ন ফ্রি ডাউনলোড, দেন প্রথম যে ওয়েবসাইট brushg.com, এটা ওপেন করি। এখানে অনেক প্যাটার্ন আমরা খুঁজে পাবো। যেমন আমরা এই সাইটটা ওপেন হওয়ার সাথে এখানে লিখে দেই প্যাটার্ন, এই যে প্যাটার্নস লিখে সার্চ দেই একটু, এইগুলো হচ্ছে আমাদের প্যাটার্ন। তবে প্রথম দিকের যে প্রিমিয়াম লেখা, প্রিমিয়াম লেখা, প্রিমিয়াম প্রিমিয়াম, এই একটা প্রিমিয়াম, তার মানে এগুলো হচ্ছে কিনে নিতে হবে, ফ্রি না, সুতরাং এখানে আমরা হাত দিব না। পরের গুলো একটু খেয়াল করি, দেখেন এই সাইটটাতে কিন্তু অনেক কিছুই পাওয়া যায়, এলিমেন্টস অনেক ধরনের পাওয়া যায়। যেমন বাম পাশে দেখতে পাচ্ছি ব্রাশ পাওয়া যায়, অ্যাকশন পিএসডি পাওয়া যায়, এই যে প্যাটার্ন পাওয়া যায়, গ্রাডিয়েন্ট পাওয়া যায়, টেক্সচার পাওয়া যায়, সিম্বল পাওয়া যায়, শেপ পাওয়া যায়, অনেক ধরনের অনেক এলিমেন্টস পাওয়া যায় ডিজাইন করার জন্য। এখন কথা হচ্ছে কোনটা প্যাটার্ন আমরা কিভাবে বুঝবো? দেখেন এই ডিজাইনের উপরে যখন আমি রাখছি মাউসের কার্সার, তখন এখানে ব্রাশ নামে একটা লেখা উঠবে, যে ব্রাশ, তারপরে এখানে রাখি এটা কি, এই যে প্যাটার্ন, এখানে রাখি এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, তারপরে এখানে যদি আমরা রাখি এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এটা কি, এটা হচ্ছে ব্রাশ। আমি যদি এখন ব্রাশটাকে ডাউনলোড করে লোড দেই, অবশ্যই প্যাটার্ন হিসেবে সেটা ব্যবহার করা যাবে না। আবার যদি ব্রাশটাকে আমি লোড দেই, অবশ্যই ব্রাশ হিসেবেই ব্যবহার করা যাবে। সুতরাং আমরা আজকে দেখছি হচ্ছে প্যাটার্ন, তো প্যাটার্নই ডাউনলোড করতে হবে, ব্রাশের বিষয়টা আগামী ক্লাসে হয়তোবা, সুতরাং আমরা প্যাটার্নটাই দেখব। তবে এই প্যাটার্ন ভেবে আমরা যদি ব্রাশ ডাউনলোড করে ফেলি সেটা কিন্তু হবে না। যেমন এখানে রেখে দেখি এটা হচ্ছে ব্রাশ লেখা, এখানে রাখলে এটাও ব্রাশ লেখা, এটা কি, এটাও ব্রাশ, এটাও ব্রাশ, এটাও ব্রাশ, এটাও ব্রাশ, এটা কি, এটা হচ্ছে টেক্সচার, এটা কি, এটা একটা প্যাটার্ন, এই যে প্যাটার্ন। তাহলে এই প্যাটার্ন যখন এটা আমরা দেখলাম, এখানে একটা ক্লিক করতে পারি এই ছবির উপরে, ক্লিক করার সাথেই এই যে চলে আসবে, দেন ফ্রি ডাউনলোড। 5 সেকেন্ড টাইম নেবে, যদিও 5 সেকেন্ড টাইম নেবে, জাস্ট ওয়েট করি একটু। একটা টিক চিহ্ন উঠবে এবং বাম পাশে ডাউনলোড স্টার্ট হয়ে যাবে, এই যে ডাউনলোড স্টার্ট হলো। তো এটা ডাউনলোড হোক আগে, তারপর আমরা দেখি, একটু সময় নিচ্ছে যদিও। আচ্ছা, ওইটা ডাউনলোড হতে থাকুক, আমরা একটু এই তিনটা বিষয় একটু দেখে আসি, মাঝখানের বিষয়টা আমরা পরে দেখব, আগে এই তিনটা দেখে আসি। ডুপ্লিকেট লেয়ার, লেয়ার কিভাবে ডুপ্লিকেট করে আমরা ফটোশপে চলে যাই, এটা একটু পরে দেখি। লেয়ার দেখেন এখানে আমি একটা লেয়ার নিলাম, এই একটা লেয়ার নিলাম, এই একটা নিলাম, এই একটা নিলাম, অনেক লেয়ার আমরা নিলাম। ডুপ্লিকেট করে কিভাবে? আমরা এই তিনটা বরং ডিলিট করে দেই। একটা তো এটার উপরে রাইট ক্লিক করে এই যে ডুপ্লিকেট লেয়ার, এখানে একটা ক্লিক করি, দেন ওকে, এই যে ডুপ্লিকেট হয়ে গেল। অথবা কন্ট্রোল জে, শর্টকাট হচ্ছে কন্ট্রোল জে, ডুপ্লিকেট হয়ে গেল। কন্ট্রোল জে দিলেও ডুপ্লিকেট হয়। এটার উপরে রাইট ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার, দেন ওকে, ডুপ্লিকেট হয়ে যায়। সহজ একটা বিষয়, এটা বুঝে নিলাম।
রিনেম লেয়ারটা কি? রিনেম লেয়ার হচ্ছে এই যে নাম লেয়ার 1 কপি 3, এটা আমি চেঞ্জ করতে চাই। তো এইটা আমরা যদি লেয়ারে যাই, দেন এখানে যে রিনেম লেয়ার একটা ক্লিক করি, এখানে লেখার একটা অপশন তৈরি হলো। আমরা লিখে দেই প্রজেক্ট 1, দেন এন্টার প্রেস করলেই হচ্ছে। অথবা এখানে আমরা যদি লেয়ার 1 কপি এই লেখার উপরে ডাবল ক্লিক করি, তবুও হচ্ছে। আমরা এখানে ওকে দিয়ে দেই, দিয়ে এন্টার প্রেস না করে বাইরে একটা ক্লিক করলে এটা ফিক্সড হয়। তার মানে দুইভাবেই আমরা বিষয়টা দেখলাম। দেন এখানে হচ্ছে নিউ ফিল লেয়ার। নিউ ফিল লেয়ারের কাজ কি? নিউ ফিল লেয়ার দেখতে হলে আমাদের আরো একটা নতুন করে নিয়ে নেই। একটা লেয়ার নেই, আমরা লেয়ারে চলে যাব। লেয়ার থেকে এই যে নিউ ফিল লেয়ার, এর মধ্যে তিনটা অপশন দেখা যাচ্ছে। একটা হচ্ছে সলিড কালার, একটা হচ্ছে গ্রাডিয়েন্ট, একটা হচ্ছে প্যাটার্ন। সলিড কালারে যদি আমরা ক্লিক করি, দেন একটা বক্স চলে আসবে এবং ওকে। এই যে সলিড কালার। আমরা একটা কাজ করি, আমরা বরং একটা এরিয়া নিয়ে নেই, তাহলে আমাদের কাজে সুবিধা হবে। ওকে, এবার আমরা লেয়ার থেকে যাই নিউ ফিল লেয়ার, সলিড কালার এবং ওকে। এই যে বক্সটা আসলো, এখান থেকে আমরা দেখে দেখে লাইভ যে কোনো ধরনের কালার সিলেক্ট করে দিতে পারি এইভাবে। দেন ওকে করার সাথে চলে আসলো একটা কালার। আচ্ছা, আমরা আবারও যদি লেয়ারে যাই, লেয়ার থেকে যাব হচ্ছে নিউ ফিল লেয়ার, দেন গ্রাডিয়েন্ট, গ্রাডিয়েন্ট এবং ওকে। এখানে দেখেন এই যে একটা ক্লিক করলাম, মাঝখানে বিভিন্ন ধরনের কালার, অর্থাৎ একের অধিক কালারের সংমিশ্রণে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হয় বা একটা এলিমেন্ট তৈরি হয়, এটাকে গ্রাডিয়েন্ট বলা হয়। দেন ওকে, আবারও একটা ওকে প্রেস করি, এটা হচ্ছে গ্রাডিয়েন্ট। গ্রাডিয়েন্টের ক্লাসটা যদিও আগামী দিন আমরা দেখব, আজকে জাস্ট এই অপশনটা চলে আসছে বিধায় আমরা দেখছি এখানে। ওকে, আরো একটা এরিয়া নিই, লেয়ার থেকে নিউ ফিল লেয়ার এবং প্যাটার্ন, প্যাটার্নে ক্লিক করার সাথে ওকে। এই যে বক্স দেখতে পাচ্ছি, এখানে যে কোনো একটা প্যাটার্ন আমরা এরিয়ার মধ্যে দিয়ে দিতে পারি এইভাবে। দেন ওকে প্রেস করার সাথেই প্যাটার্নটা ফিক্সড হয়ে যায়। এগুলো আমরা অন্যভাবেও করতে পারি, জাস্ট এখানে একটা অপশন আছে বিধায় আমরা বিষয়টা দেখে নিলাম। আচ্ছা, এইবার আমরা চলে যাই কোথায় আমাদের ডাউনলোড হয়েছে সেখানে। আমাদের কম্পিউটারের ডাউনলোড অপশনের মধ্যে এটা হচ্ছে আমাদের প্যাটার্ন। এটা অবশ্যই জিপ ফোল্ডারেই রয়েছে বা জিপ করা। আনজিপ করতে গেলে WinRAR এই নামে একটা সফটওয়্যার আছে, আমরা ছোট্ট করে ডাউনলোড করব এবং ইনস্টল করব। অবশ্যই অবশ্যই এরকম বইয়ের মতো এরকম হয়ে যাবে, অর্থাৎ জিপ অবস্থায় আমরা পাবো। এটাকে রাইট ক্লিক করে এক্সট্রাক্ট ফাইল এবং ওকে। এই যে একটা ফোল্ডার তৈরি হলো, ওপেন করে দেই। এটা ওপেন করি, এটা ওপেন করি, এটা ওপেন করি। এটা হচ্ছে আমাদের মূলত একটা প্যাটার্ন। প্যাটার্নের যে আইকন সেটা হচ্ছে এই, আর লাস্টে হচ্ছে ডট পিএটি। এটার মানে হচ্ছে এটাই আমাদের প্যাটার্নের ফাইল। আমরা চলে যাব ফটোশপে। ফটোশপে যে আমরা অবশ্যই অবশ্যই প্যাটার্ন স্ট্যাম্প টুল সিলেক্ট করে এই ওপরের ছোট্ট অ্যারো কিতে ক্লিক করে ডান পাশে যে সেটিংস একটা ক্লিক করব এবং লোড প্যাটার্নসে ক্লিক করতে হবে। লোড প্যাটার্ন, আমার কম্পিউটার চলে আসলো। কম্পিউটারে কোথায় আছে এটা? এটা হচ্ছে ডাউনলোডের মধ্যে, এই অপশনে, এটার মধ্যে, ইমেজের মধ্যে পিএটি, এটা একটা সিলেক্ট করলাম, দেন লোড। দেখেন শেষের যে প্যাটার্নগুলো এগুলোই হচ্ছে মাত্র লোড হলো। লাস্ট আমার ছিল কিন্তু এইটা, এটা হচ্ছে আমার এই নৌকাগুলো ছিল। বাট এরপরে এই যা দেখছি এগুলো হচ্ছে মাত্র লোড হলো। একটা ক্লিক করি, এই যে এগুলো হচ্ছে বাইরে থেকে এভাবে লোড দিয়ে ব্যবহার করা যায়। ওকে, তাহলে প্যাটার্ন বুঝলাম আমরা, আর এইগুলো এই বিষয়গুলো দেখলাম। এবার দেখব ক্যারেক্টার প্যালেট ডিটেলস। ক্যারেক্টার প্যালেট ডিটেলস হচ্ছে, আমরা যদি একটু ব্যাকে চলে যাই এখান থেকে, আমরা এটা হচ্ছে আমাদের ক্যারেক্টার প্যালেট, এটাকে কেটে দেই। এটা কিভাবে আনতে হয়? উইন্ডোতে যাব, উইন্ডো থেকে এই যে ক্যারেক্টার। ওকে, ক্যারেক্টারটাকে একটু বুঝি। আমরা যদি একটা টেক্সট লিখি, এখানে লিখলাম টেক্সট। দেখেন এই টেক্সটটা কিন্তু অনেক ছোট, এটাকে বড় করতে হলে কি করতে হবে? কন্ট্রোল এ দিয়ে ধরলাম, ধরার পরে এই যে অপশনটা এখানে অ্যারো চিহ্নতে ক্লিক করে আমরা বড় করে দিলাম। চাইলে এখানে আমরা 72 দিতে পারি, বাট এরপরে তো আর নেই, তাহলে কিভাবে বড় করব? মাঝখানে একটা ক্লিক করি, এটাকে সিলেক্ট করে আমরা যদি 100 লিখে দিই কিবোর্ড থেকে, দেন এন্টার প্রেস করি, এটা ফিক্সড হয়ে গেল। এই যে ওকে, আমরা মুভ টুলে যাই, এটা কমপ্লিটলি ফিক্সড হয়ে গেল। পাশাপাশি আমাদের একটা লেয়ারও কিন্তু তৈরি হলো। আমরা যদি চাই এটা এখন কালার চেঞ্জ করব বা এডিট করব,
অবশ্যই অবশ্যই এই যে টি দেখতে পাচ্ছি বড় একটা, এই টির উপরে ডাবল ক্লিক করি, এটা সিলেক্ট হয়ে গেল। এখন এই ফন্টটা যদি চেঞ্জ করতে চাই, এই যে ছোট্ট একটা অ্যারো কি, এখানে একটা ক্লিক করি, অনেক ফন্ট দেখা যাচ্ছে, আমরা এটা নিয়ে নিই, এই যে চেঞ্জ হয়ে গেল। আমরা চাইলে এটা নিতে পারি, এই যে চেঞ্জ হয়ে গেল। অথবা আমাদের ফন্টের নাম যদি জানা থাকে, জাস্ট একটা ক্লিক করি, সিলেকশনের মতো দেখা যাচ্ছে বা সিলেকশন তৈরি হলো, আমরা লিখে দিই ল্যাটো, ল্যাটো একটা ফন্ট, দেন এন্টার প্রেস করে দেই, এই যে ল্যাটো ফন্টটা সিলেক্ট হয়ে গেল। পাশাপাশি প্রত্যেকটা ফন্টের যদিও নেই, ম্যাক্সিমাম ফন্টের কিছু ওয়েট থাকে, ওয়েট, এই ল্যাটো ফন্টের ওয়েট হচ্ছে এই যে ডান পাশে, এইটা প্রথমটা হচ্ছে হেয়ার লাইন, মানে চিকুন অবস্থায় প্লেস হলো, মানে এটা হচ্ছে মোটা চিকুনের বিষয়। এখন হেয়ার লাইনের পরেরটা হচ্ছে হেয়ার লাইন ইতালিক, একটু বাঁকা অবস্থায় প্লেস হবে। থিন, থিন হচ্ছে আরেকটু মোটা, থিন ইতালিক হচ্ছে বাঁকা অবস্থায় প্লেস হবে। আবার মিডিয়াম হচ্ছে আরো মোটা, আমরা লাস্টে দেখি হেভি, অনেক মোটা। আবার দেখি ব্ল্যাক, ব্ল্যাকও অনেক মোটা। ব্ল্যাকের পর হচ্ছে ব্ল্যাক ইতালিক, একটু বাঁকা অবস্থায় থাকবে। এর থেকেও যদি মোটা করতে চাই, তাহলে এই যে একটা টি দেখা যাচ্ছে সিঙ্গেল, এখানে একটা ক্লিক করি, আরো মোটা হলো। তবে আর মোটা করার কোনো অপশন নেই। আরেকটা বিষয় হচ্ছে, প্রত্যেকটা ফন্টের সাথেই কিন্তু এই ওয়েট বিষয়গুলো থাকে না। যেমন আমি যদি এখানে এই ফন্টটা নেই, দেখেন এখানে কিন্তু কোনো ওয়েট নেই। ওকে, লেবানন, ফন্টের নাম হচ্ছে লেবানন, বাট এর কোনো ওয়েট নেই, এটা ডিজেবল অবস্থায় আছে, এটা হচ্ছে একটাই স্টাইল মাত্র, এটার আর কোনো ওয়েট নেই বা আর কোনো চিকন মোটা করার অপশন নেই। একটু মোটা করা যেতে পারে, এই টিতে একটা ক্লিক করলে একটু মোটা হবে। ওকে, আচ্ছা, এখন আরেকটা বিষয় হচ্ছে এই যে টেক্সট, আমি এই টেক্সটটাকে একটু ল্যাটো ফন্টই দিয়ে দেই, অথবা নেক্সা, যেটাই দেই না কেন দিয়ে দিলাম। এই টেক্সটটা আমি যদি একটু মোটা করি, আর একটু এভাবে মোটা করলাম, এক্সট্রা বোল্ড দিয়ে দিলাম। এক্সট্রা বোল্ড দেওয়ার পরে জাস্ট এ মিনিট, ওকে, আমি আরো বড় করে দেই। এখানে আমি 100 দিয়ে দিই। ওকে, এটা আমি দিয়ে দিই নেক্সা, দিলাম। থিন দেওয়া রয়েছে, এখানে আমি বোল্ড করে দিই, মানে একটু মোটা করে দিলাম। এই বিষয়টুকু মনে হয় বুঝলাম। পরেরটা, এটাও বুঝতে পেরেছি। এর পরেরটা কি, এখানে একটা ক্লিক করার আগে এই যে একটা টি, টির পরের যে স্পেসটুকু, টি আর ইর মাঝখানে যে গ্যাপটুকু, এটা যদি আমি আরো বেশি বাড়াতে চাই, তাহলে একটা ক্লিক করে সিলেক্ট করে দিলাম, দিয়ে এই অ্যারো কিতে ক্লিক করে আমি এখান থেকে 50 দিয়ে দিই, একটু স্পেস তৈরি হলো। আমি এখান থেকে 100 দিয়ে দিই, আরো একটু স্পেস তৈরি হলো। আমি এখান থেকে 200 দিয়ে দিই, আরো একটু স্পেস তৈরি হলো। আমি যদি -100 দিয়ে দিই, অনেক বেশি ডিপ বা ভেতরে ঢুকে গেল। আমি যদি 0 দিয়ে দিই, যেমন ছিল ওরকমই থাকলো। ওকে, আবার এই পরেরটা যেটা, পুরোটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে প্রত্যেকটা অক্ষরের মাঝখানে যদি সমানভাবে একটা গ্যাপ তৈরি করতে চাই, এটাকে বলা হয় ট্র্যাকিং। এই অ্যারো কিতে ক্লিক করে যে 50 দিয়ে দিই, দেখেন প্রত্যেকটা অক্ষরের মাঝখানে সমানভাবে একটা গ্যাপ তৈরি হলো। 100 দিয়ে দিলাম, আমি যদি 200 দিয়ে দিই, আরো তৈরি হয়ে গেল। ওকে, এটা হচ্ছে ট্র্যাকিং। আর এটা হচ্ছে আমাদের বলা হয় কার্নিং। এটা হচ্ছে ট্র্যাকিং, এটা হচ্ছে কার্নিং। লিডিং একটা অপশন আছে, লিডিং, এটা এটা লিডিংটা কিভাবে করে, লিডিংটা দেখাতে গেলে আমাকে একটা বড় এরিয়া নিতে হবে, দেন এখানে আমি কিছু টেক্সট নিয়ে নিই। কিভাবে নিলাম টেক্সট, এটা আমি পরে বলবো, এটা আজকের ক্লাসে না, অন্যদিন বলবো। ওকে, টেক্সট নিয়ে নিলাম, দেন হচ্ছে এখান থেকে আরো ছোট করে দিই, 10, আর একটু বাড়িয়ে দিতে পারি, আর একটু বাড়িয়ে এই দিলাম। আচ্ছা, এবার লিডিংটা দেখবো, অর্থাৎ এই জায়গাটার কাজ কি। দেখেন প্রত্যেকটা লাইনের এই একটা লাইন, এই একটা লাইন, এক একটা লাইনের মাঝখানে যে গ্যাপটুকু, এই গ্যাপটুকু ঠিক করার জন্য হচ্ছে লিডিংটা ব্যবহার করতে হয়। যেমন এই অ্যারোতে কিতে ক্লিক করে 10 দিয়ে দেই, ভেতরে ঢুকে গেল, একটা লাইন আর একটা লাইনের ভেতরে চলে গেল। আমরা 18 দিয়ে দিলাম, একটু স্পেস হলো। আমরা যদি 30 দিয়ে দিই, আরো অনেক বেশি মাঝখানের স্পেসটা তৈরি হলো। 48 দিয়ে দিই, আরো অনেক হলো। এইভাবে আমরা অটো দিলে স্বাভাবিকভাবে যেটা দরকার ছোট ছোট টেক্সটের ক্ষেত্রে সেটাই তৈরি হয়ে যায়। বাট আমরা একটু কম বেশি যদি চাই, সেখান থেকে এভাবে আমরা দিয়ে দিতে পারি, এভাবে। ওকে, এটা হচ্ছে লিডিং। আচ্ছা, এরপরে এটা আমরা ডিলিট করে দেই, ডিলিট করে দিয়ে আমরা আরো একটা টেক্সট লিখে দিই, টেক্সট, টেক্সট, দেন একটু বড় করি, তাহলে বুঝতে সুবিধা হবে। এই দুটো বুঝলাম বা এতটুকু বুঝলাম।
এটা কি, এটা হচ্ছে আমরা যে কোনো একটা টেক্সটকে, অর্থাৎ এই এক্সটাকে যদি ধরি, এখানে 100%, তো আমি এখানে দিয়ে দিই 105, দেন এন্টার। দেখেন একটু ওপরে, একটু মানে ভার্টিক্যালি একটু লম্বা হলো। আমি যদি আরো দিয়ে দিই, এই যে ভার্টিক্যালি মানে নিচের জায়গাটা ফিক্সড থেকে উপরের দিকে লম্বা হচ্ছে। আমি উপরের অ্যারো কিটা প্রেস করে এভাবে লম্বা করে দিচ্ছি। আবার ডান পাশেরটা যেটা, এটা হচ্ছে ডান দিকে হবে, যেমন এখানে একটু বড় করে দিই, দেখেন ডানে বা হরিজন্টালি এটা বেড়ে যাচ্ছে। আবার যদি আমি 100% দিয়ে দিই, যেমন ছিল তেমন, এটাও যদি 100% দিয়ে দিই, যেমন ছিল তেমনই থাকবে। আচ্ছা, এটা কি, এটা হচ্ছে ওপরে নিয়ে যাবে পুরোটাই, এই যে পুরোটা ধরে নিয়ে গেল। একটু আগে কি ছিল, নিচের এরিয়াটা ফিক্স থেকেই উপর দিকে লম্বা হচ্ছিল, আর এটা হচ্ছে পুরো সংখ্যাটাই, অক্ষরটাই বড় নিচ উপরের দিকে যাচ্ছে। আর এটা যদি মাইনাস করে দেই, নিচের দিকে যাবে, এই যে নিচের দিকে যাচ্ছে। আর যদি জিরো করে দেই, যেমন ছিল ওরকমই থাকবে। আর এই জায়গা থেকে কালার চেঞ্জ করতে হয়, লাল কালার করে দিই, এই যে কালার চেঞ্জ হয়ে গেল। দ্যাটস ইট। ওকে, আমি চেঞ্জ করতে চাইলে আবার, বা এটা এডিট করতে চাইলে, টেক্সটের এখানে লেয়ারের মধ্যে যে বড় টিটা দেখা যাচ্ছে, ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করে জাস্ট এইখানে একটা ক্লিক করি, কালোটা ফিক্সড করে দেই, দেন ওকে, কালো কালার হয়ে গেল। আমরা এই ছোট অক্ষরগুলোকে যদি একটু বড় হাতের করতে চাই, এখানে দেখেন এই যে দুটো টি দেখা যায়, এই টিতে ক্লিক করি, বড় হাতের হয়ে গেল। আরো একটা ক্লিক করলাম, ছোট হাতের হয়ে গেল। আচ্ছা, এটা ছিল আমাদের ক্যারেক্টার প্যালেটের একটা অংশ। আরেকটা হচ্ছে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফের মধ্যে কি, প্যারাগ্রাফ অংশটা দেখতে গেলে আমাদের একটা প্যারাগ্রাফ নিতেই হবে। প্যারাগ্রাফ নিলাম, এটাকে আমরা সাইজটাকে ছোট করে দিই, আরো ছোট করি। ওকে, দেখেন এইখানে ডান পাশে কিন্তু এলোমেলো অবস্থায় দেখা যাচ্ছে, বাম পাশে সমান। আমরা প্যারাগ্রাফের মধ্যে যাই, প্রথম যে অপশন, এই যে এখানে যে আইকনটা দেখা যাচ্ছে, আইকনে যেমন, অর্থাৎ এটাকে অ্যালাইন বলা হয়। রাইট অ্যালাইনে হচ্ছে সমান নেই, লেফট অ্যালাইনে সমানভাবে দেখা যাচ্ছে আইকন অনুযায়ী। সেকেন্ডটা হচ্ছে ডান পাশেও এলোমেলো থাকবে, বাম পাশেও এলোমেলো থাকবে এইভাবে। থার্ড যেটা, ডান পাশে সমান থাকবে, বাম পাশে এলোমেলো থাকবে, এই যে। ফোর্থ যেটা, এটা হচ্ছে দুই পাশেই সমান থাকবে, শুধু নিচের লাইনটা মাঝখানে ব্রেক হবে বা মাঝখানে শেষ হবে এইভাবে। আবার পরেরটা হচ্ছে নিচের লাইনটা দুই পাশে ফাঁকা থাকবে, এই যে দুই পাশে ফাঁকা থাকবে, মাঝখানেই এই লাইনটা শেষ হবে। পরেরটা হচ্ছে ডান পাশ থেকে শেষ লাইনটা এসে এভাবে থেমে যাবে। পরেরটা হচ্ছে মানে দুই পাশে সমান থাকবে, মাঝখানে স্পেস থাকলেও কি না থাকলেও কি, দুই পাশে সমান থাকতে হবে বা দুই পাশে সমান থাকবে। এটা হচ্ছে আমাদের স্বাভাবিকভাবে যদি আমরা কোনো প্যারাগ্রাফ লিখি, তখন এটার অ্যালাইন করতে হয় ঠিক এভাবে। ক্যারেক্টার প্যালেটের ডিটেলসটা আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি। এটাকে আমরা এই ফাঁকা অংশে ক্লিক করে ওপরে জাস্ট এইভাবে ছেড়ে দেই, দেখেন এখানে প্লেস হয়ে গেল। আচ্ছা, তো আজকে আমাদের ক্লাস ছিল এতটুকু।